যে বাড়ির মেয়ে পালিয়ে যায় এমন বাড়ির মেয়েকে বিয়ে করব না মা আমি। এই মেয়েও এমন কলঙ্কিনী হবে না কি নিশ্চয়তা আছে? খবরদার না জেনে একটা বাজে কথা বলবে না। কথাটা তেড়ে এসে বললেন ইসলাল উদ্দিন। বাজে কথা কই বললাম? এক মেয়ের বিয়ের দিন ছোট বোন পালিয়ে গেছে, উপস্থিত সবাই জানে। বাজে কথা কোথায় হলো তবে? মূলত আপনার মেয়েরা চরিত্রহীনা, তাই এত তোড়জোড় করে আমার ওপর গছিয়ে দিতে চেয়েছেন, কিন্তু পারেননি। যা হয় ভালোর জন্যই হয়। মিথ্যা দিয়ে একটা সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। কটাক্ষ করে কথাগুলো বলে পাত্রপক্ষের লোকজন হনহনিয়ে চলে গেল। উঠোনের এক কোনায় জ্বরসর হয়ে দাঁড়িয়ে আছে অবনী। সারা অঙ্গ জুড়ে প্রবাল তিক্ততা। এই মুহূর্তে তার মন যাচ্ছে ভেঙে গুড়িয়ে সব শেষ করে দিতে। কেন বারবার তাকেই অপবাদের মুখোমুখি হতে হয়? বাবা মায়ের মান রাখতে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছে। যার সাথে বিয়ে ঠিক করেছে তাকেই মেনে নিয়েছে। একটা বারও যাচাই করতে যায়নি অব্দি। আজই কেন অত্রি বাড়ি থেকে পালিয়ে গেল? কোথায় খুঁজবো এখন? এতটুক মেয়ে আদৌ স্বেচ্ছায় পালিয়েছ, নাকি এর পিছনেও কোনো রহস্য লুকিয়ে আছে? ভাবনার মাঝে সজোরে গালে চর পড়ল অবনীর। নিষ্পলক দৃষ্টি নিক্ষেপ করল অবনী। কাপা স্বরে মিনমিন করে বলল, মা। ইলোরা বেগম চেঁচিয়ে উঠলেন। রুদ্ধ কণ্ঠে বললেন, খবরদার একদম মা বলে ডাকবি না তুই আমায়। অপয়া মেয়ে একটা। অভিশপ্ত তুই আমার জীবনে। বিয়ে দিয়ে বিদেয় করতে চাইলাম, অমনি আমার অদিকে নিখোঁজ করে দিলি। কি করে পারলি তুই নিজের বোনের সাথে এমনটা করতে? চোখের কোণে জমে থাকা পানি মুছল অবনী। মা, সব সময় কেন দোষের কাঠগড়ায় আমাকে ফেলো বলতে পারবে তুমি? তোমাদের ইচ্ছের জন্য আমি আমার সব বিসর্জন দেয়নি। তোমাকে বহুবার বলেছি অদ্রির আচরণ আজকাল বড্ড অদ্ভুত লাগে আমার। উল্টো দোষারোপ করেছ তুমি মা। আবারও গালে চড় দিল নীলরা বেগম। এতদিনের রাগটা যেন আবারও মাথা চড়া দিয়ে উঠেছে। তীক্ষ্ণ চোখে তাকালেন তিনি। আজ অবনীর নিস্তার নেই। গ্রামের মানুষজন নানা কথা বলছে। আজকাল যুগে পোলাপান বাপ মায়ের মান সম্মানের কোনো পরোয়া করে না। বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে যাওয়া মেয়েকেও তারা ছাড়ছে না। হাজারটা কথা শুনিয়ে যাচ্ছে। বিপদে পাশে থাকবে তা নয়, বরং কটাক্ষ করে চলেছে। সব লোকজন চলে গেছে। চারদিকে ভয়াবহ নিস্তব্ধতা। অন্ধকারে ছেয়ে আছে পুরো আকাশ। একটু আগেই ঘটে গেল জঘন্য এক ঘটনা। ঠায় দাঁড়িয়ে আছেন ইসলাল উদ্দিন। ইলোরা বেগম চেঁচিয়ে বলছেন, এখন কি হবে গো আমার? এই অপয়া মেয়েটার বিয়ে ভেঙে গেল। আমার অতৃষণা কই চলে গেল? বিরক্ত হয়ে উঠলেন ইসলাল উদ্দিন। কণ্ঠে খাদ নামিয়ে বললেন, থামবে তুমি? এভাবে কেঁদে কেটে কি করবে তুমি? জীবনে অনেক বড় পাপ করেছি বোধ হয়, তাই আজ এমন দিন দেখতে হচ্ছে। তোমরা কখনো আমাকে খুঁজতে এসো না। যতদিন না আমি স্বেচ্ছায় ধরা দিব তোমরা আমায় খুঁজে পাবে না। এতটুক লেখা পড়েই কান্নায় আর রসতায় ভেঙে পড়েন তিনি। বারবার কাঁদছেন। কি এমন হলো তোর মা? এভাবে কোথায় চলে গেলি? দূর থেকে একজোড়া চোখ সব পর্যবেক্ষণ করছে। ইসলাল উদ্দিন কাপা গলায় বললেন, এক মেয়ের নিজ থেকে হারিয়ে গেল, আরেক মেয়ের বিয়ে ভেঙে গেল। এই মুখ কি করে দেখাবো আমি? আমার অবনীকে কে এখন বিয়ে করবে? তার হাত পা কেমন অস্বাভাবিক ভাবে কাঁপছে। এত বড় ধাক্কাটা তিনি বোধহয় ঠিক সামলে উঠতে পারেননি। অবনীর মামা ইদ্রিস আলী এগিয়ে আসলেন। বোনের কাঁধে হাত রেখে বললেন, এত দুশ্চিন্তা করিস না বোন, সব ঠিক হয়ে যাবে। দুলাভাই অবনীকে এর থেকেও ভালো কোথায় বিয়ে দিব আমরা। এখন ঘরে চলেন, বিশ্রাম নিবেন।
নয়তো আপনার শরীর খারাপ করবে। ইদ্রিস আলী আর ইলোরা বেগম অদ্রির বাবাকে ধরে ঘরে নিয়ে যাচ্ছিল। তখন কারো কণ্ঠস্বর কানে ভেসে আসলো, আপনাদের আপত্তি না থাকলে অবনীকে আমি বিয়ে করতে চাই। ইলোরা বেগমের চোখে মুখে খুশি উপচে পড়ছে। এ যেন মেঘ না চাইলে জল। তিনি গদগদ কণ্ঠে হা বলতে যাবেন, তার আগেই বাদ সাধলেন ইসলাল উদ্দিন। কণ্ঠে তার চাপা সন্দেহ। ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে বললেন, তুমি কে বাবা? আর তুমি না জেনে না শুনে আমার মেয়েকে বিয়ে করতে কেন চাচ্ছ? আঙ্কেল, আমি সব জেনে শুনেই এই বিয়েটা করতে চাচ্ছি, যদি আপনাদের আপত্তি না থাকে তবে। বিষয়টা ঠিক বোধগম্য হলো না। সব জেনে শুনে? কিভাবে সব জানো তুমি? তোমাদের কি আগে থেকে সম্পর্ক ছিল? আয়েশ ফিচেল গলায় বলল, ব্যাপারটা এমন নয় আঙ্কেল। আসলে অবনীকে আমি কলেজ থেকে চিনি। ওকে ভালো লাগে। কখনো বলার সাহস পাইনি, দূর থেকে দেখেছি। আজ সবাই বলা বলি করছিল, অবনীকে নিয়ে বাজে কথা বলছিল। আমার সহ্য হচ্ছিল না। আপনাদের এই বিপদের দিনে পাশে থাকতে চাই, যদি আপনারা সেই সুযোগ দেন আমাকে। ইলোরা বেগম তেতে উঠলেন, রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলেন স্বামীর দিকে। ক্রোধ চেপে বললেন, এত কথা কেন বলছো? আল্লাহ সুযোগ দিয়েছে, আরেকটা কাজে লাগাও। বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করলেন ইসলাল উদ্দিন। অবনী কাঁদছে, তুনাকে জড়িয়ে কাঁদছে। তুনা যথাসম্ভব চেষ্টা করছে অবনীকে থামাবার, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। কোমল কণ্ঠে বলল, বোন আমার এভাবেই ভেঙে পড়লে চলবে? তোর বল। আমি আর পারছি না তুনা। কেন বারবার আমি হেরে যাই? ওদের কথার মাঝেই কানে ভেসে আসলো, বাহিরে অবনীর বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। অবনী তেরে এসে রুদ্ধ কণ্ঠে বলল, হচ্ছে না এই বিয়ে বাবা। আমি এখন বিয়ে করব না। একটা অতীতের জন্য এভাবে আমার জীবন শেষ করে দিতে পারো না তোমরা। যতদিন না অতীকে ফিরিয়ে আনতে পারবো আমি বিয়ে করব না। কাটকাট গলায় কথাগুলো বলল অবনী। জোরো শ্বাস নিল, গায়ে থাকা অলংকার খুলে মায়ের হাতে তুলে দিল। সতর্কতার সাথে পা ফেলে রুমে চলে গেল। আয়েশের দিকে একবার ফিরে অব্দি তাকায়নি। ব্যাপারটায় বেশ অপমানিত বোধ করলো আয়েশ। যথাসম্ভব নিজেকে দমিয়ে রেখে বলল, আঙ্কেল, আপনারা চাইলে আপনাদের ছোট মেয়ে অদ্রিকে খোঁজার ব্যাপারে আমি সাহায্য করতে পারি। ইসলাল উদ্দিন দীর্ঘশ্বাস ফেললেন, আমাদের এই বিপদে তুমি পাশে থাকতে চেয়েছো, এটাই অনেক বাবা। আজ বরং এসো। বিচ্ছির ব্যাপার ঘটে গেছে, কারো মন ভালো নেই। আচ্ছা আঙ্কেল, আজ বরং আসি। অবনী একটা নিঃশ্বাস ফেলল। বাবা পাশে বসেছিলেন, কিছু বলেনি, শুধু এক নজর চেয়ে দেখল। বাবা উঠে চলে গেলেন। আমি জানালার পাশ ঘেঁষে দাঁড়িয়ে নিস্তব্ধ আধার রাত দেখছি। শততারার মেলা আকাশ জুড়ে। আর কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। যেভাবেই হোক এর উত্তর আমার বের করতে হবে। হঠাৎ করেই আকাশ মেঘে ডেকে গেল। গুরুম গুরুম বৃষ্টির ফোঁটা পড়ছে। সবাই খেতে বসেছে। অবনীকে বার কয়েক তুর্না ডেকেছে, সে যায়নি। বিষণ্ণতায় ছেয়ে আছে মন। ভাগ্য কেন সহায় হয় না তার? ভাবনার মাঝেই কানে ভেসে আসলো পাশের বাড়ির মাতব্বর মিয়ার গলা। অবনীর দরজার কাছে এসে দাঁড়ালো, কাদা লেগে পা একাকার। মাতব্বর মিয়া অর্ধভেজা শরীর নিয়ে ভেতরে আসলো। গম্ভীর মুখে বলল, কি ইসলাল মিয়া, তোমার ছুরুছেরির কোনো খবর পাইছনি? এলাকায় যে খুন হয় তাছে মানুষ খবর শুনছ? কথাটা শুনে অন্তরাত্মা কেঁপে উঠল অবনীর। অদ্রি তো আজ বাড়ি থেকে নিখোঁজ। ওর কিছু হলো না তো? না না, এসব কি ভাবছি আমি?
এতটুক শুনে ইলোরা বেগম কেঁদে উঠলেন। মাতব্বর মিয়া চিন্তিত সুরে বললেন, এলাকায় হঠাৎ করে একের পর এক খুন হচ্ছে, পুলিশও কোনো হুদিস পাইতাছে না, কে বা কারা এইসব কাম করতাছে। এরই মধ্যেই তোমার শুরু ছেড়িরারে বলে পাওয়া যাইতেছে না, তাই সাবধান করতে আসলাম। সাবধানে থাইকো মিয়া। আমি উঠি। এলাকার সবাইরে সাবধান করণ লাগবো। খুন এলাকায় খুন হচ্ছে। অদ্রি কোথায় হারায় গেলি বোন তুই? এই রাতের আধারে কোথায় আসিস, কি করছিস? জায়গাটা চমৎকার। এমন নির্জন পরিবেশে পুরো প্ল্যানেট ছক কষে ফেলল সে। নির্জন জায়গায় খুব মনোযোগ দিয়ে নিখুঁতভাবে ছক কষা যায়। আকাশের দিকে চোখ মেলে তাকালো। গম্ভীর হয়ে কিছু একটা ভেবে শ্বাস ফেলল সে। এরপর গুটি গুটি পায়ে এগিয়ে চলল তার কাজের উদ্দেশ্যে। অবনীর মা ইলোরা বেগম কিছুক্ষণ পরপর অদ্রির জন্য কাঁদছেন। অবনীর মামা আর বাবা পুলিশের কাছে যেতে চেয়েছে কয়েকবার, কিন্তু অবনী এসে বলল, বাবা অদ্রি চলে যাওয়ার আগে লিখে গিয়েছে, স্বেচ্ছায় চলে গিয়েছে, পুলিশও তো এই কেস নিবেও না। অবনীর কথা একদম ফেলে দেওয়ার মতোও নয়। ইলোরা বেগম শুধু কাঁদছেন আর অবনীরকেই দোষের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। কেঁদে কেঁদে বলছেন, এই উপায়ে মেয়ে যতদিন না আমাদের জীবন থেকে যাবে আমাদের বিপদ কাটবে না। তুমি মিলিয়ে নিও। আমার অদ্রিকেও খেয়ে দিল এই মেয়ে। ইসলাল উদ্দিন বেশ বিরক্ত হলেন। কণ্ঠে বিরক্তির সুর রেখে বললেন, থামবে তুমি? এখন দোষারোপের সময়। আগে অদ্রিকে খুঁজে বের করতে হবে নাকি, এরপর দোষারোপ করো, বলে হনহনিয়ে চলে গেলেন। পূর্ণা অবনীর পাশে এসে দাঁড়ালো। চোখে চোখ রেখে আশ্বস্ত করল, যার অর্থ, ভেঙে পড়িস না। অবনীর হঠাৎ করে নিখোঁজ হওয়ার কারণ আগে বের করতে হবে। অবনীও মাথা নাড়িয়ে সম্মতি দিল। পূর্ণার বাবা জুনায়েদ হোসেন এগিয়ে আসলেন। মিহি গলায় বললেন, পূর্ণা, অবনীমা, তোরা যা সকালের খাবারটা তৈরি করে নে। আবার মনের অবস্থা তো বুঝতেই পারছিস, ঠিক নেই। যতদিন অদ্রিকে খুঁজে পাওয়া না যায় আপাকে সামলে রাখা কঠিন হবে। মামা, তুমি বাবার খেয়াল রেখো। আমরা যাচ্ছি। অবনীর বাবা ও মামা দুজনেই বেশ চিন্তিত। কিভাবে কি করবে, কোথায় খুঁজবে অদ্রিকে, সেই হুদিসই খুঁজে পাচ্ছে না। জুনায়েদ হোসেন প্রশ্ন ছুড়ে বললেন, আচ্ছা দুলাভাই, অদ্রির কি কারোর সাথে সম্পর্ক ছিল? না, এটা আমি নিশ্চিত। তাহলে এভাবে ওর নিখোঁজ হওয়ার কারণ কি? সেটাই তো আমি বুঝছি না। অবনীকে সাজিয়ে দেওয়ার দায়িত্ব তো অদ্রি আর পূর্ণায় নিল। এদিকে বরযাত্রী চলে আসায় এদিকে ব্যস্ত হয়ে পড়লাম। এরপরই তোমার আবার চিৎকার কানে ভেসে আসলো। কণ্ঠে দুশ্চিন্তার রেশ রেখে আবারও অবনীর মামা বললেন, আপনাদের কারোর সাথে শত্রুতা আছে? কার সাথে থাকবে বলো? মাস্টারি করে জীবন পার করলাম, দুই মেয়েকে মানুষ করা আর সংসার নিয়ে তো ব্যস্ত হলাম। কারো সাথে কখনো কিছু নিয়ে দুই কথা হয়নি আমার। সেখানে শত্রুতা কই থেকে আসবে? জুনায়েদ সাহেব ফুস করে নিঃশ্বাস ছাড়লেন। চাপা কণ্ঠে বললেন, পূর্ণার মা মারা যাওয়ার পর থেকে আমি তো আপনাদের সাথেই আছি দুলাভাই। অবনীটা একটু। কথাটা শেষ করার আগেই কানে ভেসে আসলো মাতব্বর মিয়ার কণ্ঠ। হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন তিনি। ঘামে একাকার, চোখগুলো লাল হয়ে আছে। ইসলাল উদ্দিন এগিয়ে এসে বললেন, কি হয়েছে তোমার? এমন লাগছে কেন? কয়তাছি আমারে এক গ্লাস পানি খাওয়ায় আগে। অবনী, তুনা, এক গ্লাস পানি নিয়ে আয় তোমা। আসছি বাবা। এক গ্লাস পানি এগিয়ে দিল অবনী। পুরে গ্লাসের পানি নিমিষেই শেষ করে ফেলল মাতব্বর মিয়া। জোরে জোরে শ্বাস নিল। এরপর বলল, আজকের খবর শুনছনি?
চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে খুন হইছে। সকালে ওই রাস্তা ধরে যাওয়ার সময় বিভৎস লাশ দেখা গ্রামবাসী আতকাই উঠছে। কথাটা শুনে ভয় হাত থেকে গ্লাসটা পড়ে গেল অবনীর। পূর্ণা এসে ধরল। মাতব্বর মিয়া একটু শ্বাস নিয়ে আবারও বলল, তোমাগরে খবরটা দিত আইতাম না। আউনের কারণ হইল তোমাগর শুরু ছেড়িরাও তো গাইল থাইক্কা পাওন যাইতাছে না। আজ বিকেলে নদীর পায়ে আইসো। চেয়ারম্যান সাহেব গ্রামবাসীরে নিয়ে সভায় বসবেন। আমি যাই। অবনীর গভীর ভাবনায় মগ্ন অদ্রিকে নিয়ে। ফোন চালানোয় গভীর মগ্ন। এবার মাধ্যমিকে উঠেছে অদ্রি। ওর মাঝে অনেক পরিবর্তন দেখা যায় আজকাল। সবসময় কি নিয়ে যেন একটা ভাবে। চুপচাপ গম্ভীর হয়ে বসে থাকে। আমি কিছু জিজ্ঞেস করলেও আমাকে এড়িয়ে চলে। অথচ একটা সময় আমরা দুগুণ ছিলাম, দুটি দেহ একটি প্রাণ, এতটাই আপন ছিলাম। অদ্রির আকস্মিক পরিবর্তনগুলো খুব ভাবায় আমাকে। পর মুহূর্তেই সিদ্ধান্ত নিলাম অদ্রিকে গভীরভাবে পর্যবেক্ষণ করার। আগে অদ্রিকে বুঝতে হবে আমার। মা তো সবসময় আদর দিয়ে মাথায় তুলে রাখে। আমি সম্বিত ফিরে তাকালো অদ্রির দিকে। স্লান হেসে আদুরে গলায় ডাকলাম, অদ্রি বোন আমার, কি করছিস? অদ্রি চুপ করে রইল। কোনো উত্তর দিল না। আবারও ডাকলাম আমি, এই অদ্রি, যা তো গিয়ে দেখ মা উঠেছে নাকি। অবনী, অবনী। অবনী হকচকিয়ে গেল। পূর্ণার ডাকে সম্বিত ফিরে তাকালো অবনী। হ্যাঁ বল। চল, রেডি হয়ে নেই। চেয়ারম্যান সাহেব আজ সভা ডেকেছেন। মনে নেই? হ্যাঁ চল। ঘন অন্ধকারে প্রাণ খুলে হাসছে। এই হাসিতে মিশে আছে একরাশ তৃপ্তির ছোঁয়া। নদীর পাড়ে সকল গ্রামবাসী এসে জড়ো হয়েছে। চেয়ারম্যান সাহেব বক্তৃতা দিলেন। বক্তব্য শেষে তিনি সবাইকে বললেন, সবাই সাবধানে থাকবেন। রাত বিরাতে বাহিরে একা চলাফেরা করবেন না। আমি আজই গ্রামে পাহারাদারের সংখ্যা বাড়িয়ে দিব। পুলিশদের নজরদারিও রাখব। গ্রামে হঠাৎ একের পর এক কিসের খুন হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। হতাশ গলায় বললেন কথাটা। বলে সভা শেষ করে উঠে দাঁড়ালেন তিনি। তখনই এক খ্যাপাটে পাগল সামনে এসে দাঁড়ালো। উস্কুস চুল, বড় বড় নখ, ময়লা ছেঁড়া জামা পরা। সবাই তাকে দেখে ভয় পেয়ে যায়। গুটি কয়েক লোক দৌড়ে পালায়। খ্যাপাটে পাগল হুঙ্কার দিয়ে হাসতে হাসতে বলল, পাপের বিনাশ হবে এইবার। সময়টা বিকেল। আকাশে পেঁজা তুলোর মতো মেঘের খেলা। শিরশির বাতাস বইছে। একটু আগেই সভা শেষ হলো। খ্যাপাটে পাগলের কথা খুব বেশি কেউ কর্ণপাত করল না। তাকে তাড়িয়ে দেওয়া হলো। খ্যাপাটে পাগল তবু ময়লা দাঁতগুলো বের করে জোর জোরে হাসছিল। আর বলছিল, বিনাশ হবে, পাপের বিনাশ। একটা পাগলের কথায় খুব বেশি পাত্তা কেউ দেয়নি। সবাই নিজ নিজ বাড়ির দিকে রওনা দিল। অবনী আর পূর্ণা বলল, আমরা নদীর পাড়ে কিছুক্ষণ থাকি না? জুনায়েদ সাহেব কিঞ্চিত ভ্রু কুঁচকে বললেন, গ্রামের অবস্থা ভালো না। দুটো মেয়ে এখানে একা কিভাবে রেখে যাই? পূর্ণা এগিয়ে এসে বলল, তুমি চিন্তা করো না বাবা, কিছু হবে না। কয়েকদিন তো বেশ দখল গেল অবনীর ওপর। একটু খোলা হাওয়ায় সময় কাটালে মনটা ফুরফুরে লাগবে। আচ্ছা, আমি আর দুলাভাই বাড়ির দিকে যাই। বেশি দেরি করিস না মা, দ্রুত চলে আসিস। আচ্ছা বাবা, তোমরা যাও। অতঃপর অবনীর মামা আর বাবা বাড়ির উদ্দেশ্য ছুটলেন। দুলাভাই, আমাদের বাড়ির ওখানেও কয়েকজন পাহারাদার নিয়োগ দেওয়া দরকার। কি বলেন আপনি? ইসলার উদ্দিন কিছুক্ষণ ভাবলেন। ভেবে বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলছো। বাড়িতে মেয়ে মানুষ আছে।
হঠাৎ করে গ্রামে যে তাণ্ডব শুরু হলো। হ্যাঁ, তবে বিশ্বস্ত লোক খুঁজে পাওয়া দুষ্কর। খুঁজে দেখো, না পেলে আমরা আছি। অবনী আর তুর্না নদীর পাড়ে বসে আছে। শিরশিরে বাতাসা বেশ লাগছে। প্রাণ খুলে শ্বাস নিচ্ছে অবনী। এর মাঝেই তুর্না এসে বলল, অদ্রিকে কিভাবে খুঁজে বের করবি? কিছু ভেবেছিস? সম্বিত ফিরে তাকালো অবনী। বিষণ্ণ গলায় বলল, কোনো কুল কিনারায় তো করতে পারছি না আমি তুর্না। আমার বোনটা কোথায় আছে? ঠিক আছে তো, আমি কি করব? কোথায় খুঁজবো বলতো? পুলিশের কাছে ডায়েরি করতে তুই নিষেধ করলি। অদ্রিত লেখে গিয়েছে, স্বেচ্ছায় চলে গেছেও। আমরা যেন ওকে না খুঁজি, যতদিন না সে নিজ থেকে আসে। এরপরও কিভাবে পুলিশের কাছে ডায়েরি করি? ভুতাও ঠিক, কিন্তু এভাবে চললে তো হয় না। এজন্য আমিও ভাবছি, ইদানিং ওর চলাফেরায় বেশ পরিবর্তন ছিল। সেগুলো একটু মিলিয়ে দেখছি। একটা না একটা কুল কিনারা ঠিক হবে। তুর্না ফিচেল গলায় বলল, কিসের পরিবর্তন? আমি তো তেমন কিছু দেখিনি। তুই দেখবি কি করে বল? নিজের পড়াশোনা, মামার খেয়াল রাখা, সেই সাথে মাকে সাহায্য করা, এত কিছু করতে গিয়ে অদ্রির প্রতি সূক্ষ্ম খেয়ালটা আসবে কি করে তোর? আচ্ছা, কি পরিবর্তন খেয়াল করেছিস? বলছি, তবে শোন। সেদিন রাতে বাহিরে ঝড়ো হাওয়া বইছে। দমকা বাতাসে জানালাগুলো একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে বাহিরে। ঝড়ো বাতাসের শব্দে ঘুম ভেঙে যায়। ফিসফিস করে কথা বলার আওয়াজ কানে ভেসে আসছিল। মনের মধ্যে অজানা ভয় হানা দিচ্ছিল। মাঝরাতে বাহিরে ঝড় বৃষ্টি। এরই মাঝেই একবার কান্নাও আওয়াজ পাচ্ছি। তাড়াহুড়ো করে উঠে বসি। অদ্রিকে ভালোভাবে পরখ করে নিলাম। অদ্রিত ঘুমাচ্ছে। উফ, মাথায় অসহ্য ব্যথা হচ্ছে। কি হচ্ছে এসব? আওড়াতে আওড়াতে ঘুমিয়ে পড়লাম। সেদিন রাতে ভেবেছিলাম ঘুমের মধ্যে কোনো ভ্রম হয়েছে আমার। তবে আজ কেন জানি মনে হচ্ছে অদ্রি গোপনে কারোর সাথে কথা বলতো। তুর্না হকচকিয়ে গেল। তোকে মুখে তার বিস্ময় ভরা চাহনি নিয়ে বলল, আচ্ছা, যদি তাই হয়, তবে অদ্রি কি কারোর সাথে সম্পর্ক করে পালিয়ে গেছে? ওর তো নিজস্ব ফোন ছিল না। অবনী দীর্ঘশ্বাস ফেলল। আমার ফোন মাঝে মধ্যে ইউজ করতো অদ্রি। মা নিশ্চয়ই কিছু না কিছু রেস ধরে আমাকেই দায়ী করবে। এর জন্য তো দায়ী তুই নিজেই। অবনী ফুস করে নিঃশ্বাস ছাড়ল। আচ্ছা, চল যাওয়া যাক, সন্ধ্যা হয়ে আসছে। অবনী আর তুর্না উঠে দাঁড়ালো। দুজন বাড়ির উদ্দেশ্য রওনা দিতে উদ্যত হলো। তখনই কারো কণ্ঠস্বর ভেসে আসলো, কিছু মনে না করলে আপনাদের সাথে একটু কথা বলতে পারি? পিছনে ফিরে তাকালো ওরা। তুর্না বলে উঠল, আরে এটা দায়াস ভাইয়া। অবনী প্রশ্ন ছুড়ে বলল, আরে ওই দিন তোর বিয়ে ভাঙার পর সবাই যখন তোকে কটাক্ষ করছিল, আয়াস ভাইয়া তোকে বিয়ে করতে চেয়েছিল, তুই তো না করে দিলি। ও আচ্ছা, কেউ এসে বললেই বিয়ে করে নিবে? আচ্ছা বাবা, ঝগড়া পরে করিস, এখন চল। তুর্না এগিয়ে গিয়ে বলল, জি বলুন, কি বলতে চান? আপনাদের বোনকে কি খুঁজে পেয়েছেন? ওরা দুজনই গোপন একটা শ্বাস ফেলল। অবনী রুদ্ধ কণ্ঠে বলল, আমার বোনকে পাওয়া গেছে নাকি যায়নি তা দিয়ে আপনার কি? এই যে মিস, আপনি কি সবসময় এমন রেগে কথা বলেন? তুর্না পিঞ্চ মেরে বলল, ও সহজে রাগে না, তবে রাগলে একদম অ্যাটম বোম হয়ে যায়। বলেই দুজনে ফিক করে হেসে দিল। অবনী রেগে কটমট করছে। আয়াস ম্লান গলায় বলল, আপনারা চাইলে আপনাদের এই বিপদের দিনে আমি পাশে থাকতে চাই। মানুষের বিপদে পাশে থাকার মাঝেও আলাদা একটা সুখ প্রশান্তি বিরাজমান। তুর্না মুগ্ধ হয়ে শুনছিল।
ফিসফিস করে অবনীকে বলল, ছেলেটা কিন্তু সত্যি অমায়িক। আমাদের বিপদে পাশে থাকতে চাইছে। যেখানে মানুষ কটাক্ষ করে কথা শোনাচ্ছে, এমন বিপদে কজন মানুষ পাশে থাকে বল? আর দেখ, যথেষ্ট নম্রভদ্র একজন মানুষ, চোখে চোখ রেখে কথা বলছে না, মেয়েদের কত সম্মান করে। অবনী বিরক্ত গলায় বলল, তুই একটু বেশি বলছিস না? দুদিনের দেখায় একটা মানুষকে চিনে ফেললি তুই। আমি কি একটাও যুক্তিহীন কথা বলেছি? আর দুজন মেয়ে কিভাবে পারবো অদ্রিকে খুঁজে বের করতে? তার থেকে বড় ওনার সাহায্য নেই, আমারাই উপকৃত হব। অনেক বুঝিয়ে সুঝিয়ে অবনীকে রাজি করালো না। অবনী মাথা নাড়িয়ে সম্মতি দিল। আয়াস মিষ্টি করে হাসল। সব রকম চেষ্টা করব আপনার বোনকে ফিরিয়ে আনার জন্য, ভরসা রাখুন। জি, আজ তাহলে আসি আমরা। আচ্ছা। অন্ধকার রুমটায় আলো জ্বালালো। অদ্রিকে একবার পরখ করে দেখে নিল। মুখের মাস্কটা সরিয়ে বলল, ঘুমের ইঞ্জেকশনটা দিয়েছিস তো? খেয়াল রাখিস ওর দিকে। আমি যাই, আজ নতুন একটা ছক কষতে হবে। আরমোর ভেঙে হাই তুলল সে। চারপাশে চোখ বুলিয়ে নিল। অলস দৃষ্টিতে জঙ্গলের চারপাশ দেখে নিল। কাল গভীর রাতে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে এসেছিল। এখন দেখছে দিব্যি সকাল। সনসনা একটা রহস্যময় শব্দ ভেসে আসছে জঙ্গলের ভেতর থেকে। এত গাছপালার ঝাপটায় ভেতরটা কেমন আধারে ঘনিয়ে আছে। হেউ হেউ করে শব্দ করে হেসে উঠল সে। এই একটা মাত্র শব্দ দিয়ে সবাইকে সে বোঝাতে চায়, কিছু বলতে চায়। কিন্তু একজন খ্যাবাটে পাগলকে পাত্তা দেওয়ার সময় আছে কি কারো? এরপর মাথ চুলকে ভাবতে লাগলো, তাকে দেখে সবাই দৌড়ে পালায় কেন? মনে পড়ছে না, সে তো পাগল। পাগলের কি এত কিছু মনে পড়ে? পর মুহূর্তেই গা থেকে আষ্টে গন্ধ ছুটে আসলো। দূরে কিছু মানুষ দেখা যাচ্ছে, তাকে দেখে কেমন নাক ছিটকে দূরে চলে যাচ্ছে। সে হাসল। গায়ে গন্ধের জন্যই বোধহয় মানুষ গা গিনগিন করে। তাকে দেখে দৌড়ে পালায়। হাঁটতে হাঁটতে একটা পুকুরের সামনে সে চলে আসলো। এই তো, আজ পানিতে নামতেই হবে, সকল দুর্গন্ধ দূর করতে হবে। পানিতে পা দিতেই গা কেমনে শিউরে উঠল। হেউ হেউ শব্দ করে দাঁতে দাঁত চেপে পানিতে ঝাঁপ দিল। পানিতে ঝাঁপ দিতেই পায়ের তলায় কাদা থাকার বদলে কেমন যেন প্যাচ প্যাচ করছে। মাছ নাকি? সে আরো একটু এগিয়ে হুপুস করে ডুব দিল। তার হাতে ভেসে উঠল বিহল দিয়ে বড়কে বড় এক লাশ। বিকট শব্দে গগন বিধারী এক চিৎকার ভেসে আসলো পাগলের মুখ থেকে। গ্রামের পুকুর, রাস্তার ধারে আজকাল লাশ পাওয়া যাচ্ছে। এমন ঘটনায় পুরো এলাকা কেমন এক নিস্তব্ধপুরী হয়ে উঠেছে। বাজার ঘাটেও সন্ধ্যার পর আর মানুষের আনাগোনা নেই। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ বেরো হয় না বাড়ি থেকে। এদিকে চেয়ারম্যানের কপালে দুশ্চিন্তা ছাপ। খুন একের পর এক খুন। কি করবে তিনি? গ্রামে কি শুরু হলো? কপালে হাত রেখে বসে আছে তিনি। মাতব্বর সাহেব এগিয়ে আসলো। চেয়ারম্যানের খাস চামচা বললেও চলে তাকে। হুজুর, আপনি এত চিন্তা কইরেন না। পাহারাদার বাড়াইয়া দিয়া দেহেন, সব ঠিক হয়ে যাইব। সব তো ঠিক হবে মাতব্বর মিয়া। কিন্তু এভাবে গ্রামে একের পর এক খুন। পুরো গ্রামবাসী নিস্তব্ধ হয়ে গেছে। জমিতে বর্গা দিতেও আজকাল অনেকে আসে না। এমন করলে চলব? আমরা আছি তো হুজুর, আপনি এত চিন্তা কইরেন না। রাইত মেলা হইছে, আমি আইজ বাড়ি যাই। আমি তো সবার ঘরে ঘরে গিয়া সতর্ক করতাছি। আচ্ছা, সাবধানে যাইও মাতব্বর মিয়া। তখন রাত 11টা বাজে। মাতব্বর মিয়া গ্রামের সরু পথ ধরে বাড়ির উদ্দেশ্য হেঁটে চলছিলেন। হঠাৎ কেন জানি তার মনে হলো কিছু একটা তার পিছু আসছে।
বারবার সম্বিত ফিরে তাকালো, কিন্তু কোনো কিছু লেশমাত্র দেখল না। মনে হয় আমার দেহার কোনো ভুল হইব বলে বিড়বিড় করে তিনি চলে গেলেন বাড়িতে। অবনী আর তুর্না খাবার টেবিল গুছাচ্ছিল, তখনই কানে মা ইলোরা বেগমের কান্নার সুর ভেসে আসলো। অদ্রিমারে কই হারাই গেলি তুই? বোন হইয়া বোনের সর্বনাশ করে দিল রে। নানা কথা বলে কাঁদছেন তিনি। জুনায়েদ সাহেব আর অবনীর বাবা ইসলাল উদ্দিন নানাভাবে তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে বোঝার চেষ্টাই করছে না, বরং অবনীকে দোষারোপ করে বারবার কেঁদে চলেছে। অবনী তুর্নাকে ইশারা করল। তুর্না রুমে প্রবেশ করল, শান্ত গলায় বলল, ফুফি প্লিজ তুমি শান্ত হও, আমরা ঠিক অদ্রিকে ফিরিয়ে আনবো। আমার অদ্রির লাশটা যেন অন্তত শেষবারের মতো দেখতে পাই। আর কিছু না পারো সেই ব্যবস্থাটা করে দিস, ক্লান্ত গলায় বললেন ইলোরা বেগম। ইসলাল উদ্দিন বাজহাই কণ্ঠে বললেন, একদম বাজে কথা বলবে না, আমার মেয়ে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসবে। কেমন মা তুমি? মেয়ের জন্য দোয়া না করে কি সব বলছো? দুলাভাই আবার মাথা ঠিক নাই, এই নেন ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় দেন। তুর্না অবনীর ঘরে আসলো। অবনী কিছু একটা নিয়ে ঘাটাঘাটি করছে। কপালের ঘামগুলো উনা দিয়ে মুছতে মুছতে তুর্না বলল, কি খুঁজতেছি সমন হন্য হয়? অদ্রির খাতা। কেন? অদ্রির রেখে যাওয়া চিঠিটা কেন যেন মনে হচ্ছে ওর লেখা নয়, ওকে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া নয়, তো কেউ লিখে রেখে গেছে। তোর হঠাৎ এমন মনে হচ্ছে কেন? এত উত্তর দিতে পারবো না, এদিকে আয় লেখা মিলিয়ে দেখি। আচ্ছা চল। অতঃপর ওরা দুজন মিলে অদ্রির খাতার সাথে রেখে যাওয়া চিঠিটা মিলিয়ে দেখল। না, কোথাও একটা অমিল লাগছে। হ্যাঁ, এটা নিশ্চিত হওয়া গেল তুর্না অদ্রি নিজ ইচ্ছায় কোথাও যায়নি। ব্যাপারটা সাজানো হয়েছে এমন করে আমাদের সামনে। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু কেবা করার এমন করলো? অবনী শ্বাস ফেলে বলল, সেটাই এবার খুঁজে বের করার পালা। চল ঘুমিয়ে পড়ি, কাল থেকে ভার্সিটি যাব ভাবছি। ফুফি যেতে দিবে তো তোকে? না দিলেও যাব। মায়ের কি অবস্থা? আমি ইচ্ছে করেই যাইনি, আমাকে দেখলে হয়তো আরো বেশি রাগ দেখাবে, তাই তোকে পাঠিয়েছি। ফুফিকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আচ্ছা চল ঘুমাই। চল। অন্ধকার রুমটায় ক্ষীণস্বরে পানি পানি আওয়াজ ভেসে আসলো। মাস্ক পরিহিতি লোকটা বলল, এই ওকে খাবার দেশ নি তোরা, যা এখনই পানি আর খাবার দে, তারপর ইঞ্জেকশন পুশ করে দিবি। তবে চোখ যেন বাঁধা থাকে, যত্ন আত্মীর যেন কোনো কমতি না হয়। আমি প্রতিদিন একবার হলেও দেখে যাব। খেয়াল রাখিস ওর, আমি যাচ্ছি। নীরব কোলাহল মুক্ত সজীবতায় ঘেরা ভোরবেলা। ভোরবেলায় সজীব সতেজ বাতাস অনুভব করতেই পুরো শরীর মন জুড়ে প্রশান্তি খেলে গেল অবনীর। ফুরফুরা মেজাজে পড়তে বসে পড়ল। এটা তার নিত্যদিনের কাজ। সকালে নামাজ আদায় করে নিয়ে পড়তে বসবে, কখনো বা মায়ের রান্নার কাজে সাহায্য করবে। পড়া শেষ করে ঘড়িতে 8টা বাজতে দেখে অবনী ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হতে গেল। তৈরি হয়ে ড্রয়িং রুমে খেতে গেল। তখনই ঘটল বিপত্তি। অবনীর মা একা একা অবনীকে বকছে, আর অবনী চুপ করে দাঁড়িয়ে রইল। হইচইয়ের শব্দ শুনে ইসলাল সাহেব বের হয়ে আসলেন। অবনীকে ডেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সকাল সকাল কি করেছো? মা বকছে কেন তোমায়? অবনী চাপা স্বরে বলল, আজ থেকে ক্লাসে জয়েন করতে চাইছি তাই। আচ্ছা তোমরা দুজন সাবধানে যাও, আমি তোমার মাকে ব্যাপারটা বুঝিয়ে বলবো। চুপচাপ ক্লাস করে বাহিরে নদীর ধারে বসে আছে অবনী। মৌমিতা, মাহিত, পূর্ণা, অবনী চার বান্ধবী।
এরা যেখানেই যায় আড্ডায় ভরপুর করে রাখে পুরোটা সময়। তিনজনই যেমন মেধাবী তেমন চঞ্চল। অদ্ভুত অদ্ভুত কাণ্ড করেও বেড়ায় এই অবনী। আজ অবনী একটা কথাও বলেনি। হঠাৎ অবনী চুপচাপ। মৌমিতা আর মাহি কোনোভাবেই মেনে নিতে পারছে না। সারাটা ক্লাস ওরা অবনীকে পর্যবেক্ষণ করেছে। ছুটি পর অবনীকে খুঁজে না পেয়ে ওরা বুঝে যায় কোথায় আছে। দুই বান্ধবী দুষ্টু বুদ্ধি আটতে আটতে হাজির হয়। দূর থেকে মৌমিতা আর মাহি দেখলো তিন্নি আনমনা হয়ে বসে আছে। মৌমিতা পা টিপে অবনীর কাছে এলো। পেছনে থেকে এক ধাক্কা দিল, যার ফলস্বরূপ অবনী সোজা গিয়ে পানিতে পড়ল। মৌমিতা আর মাহি হাসিতে গড়াগড়ি খাচ্ছে। মাহি হঠাৎ চুপসে গেল। কাপা স্বরে মৌমিতে ডাকলে, এই মৌমি, অবনীকে দেখ। কেন, কি হয়েছে? আরে কেন কেন না করে দেখ। এখনই আমাদের পানিতে নাকানি চুবানি খাওয়াবে, দৌড়ে পালা। মৌমিতা হাতে তুড়ি বাজানোর মতো করে বলল, আরে এত ভয় পাশা, আমরা দুজন মিলে ওরে আবার নাকানি চুবানি খাওয়াব। বলেই খিলখিল হাসিতে ওরা মেতে উঠে। অবনীর আগে ফুঁসতে ফুঁসতে বলল, এটা কি হলো? হঠাৎ করে পানিতে ফেলে দিলি কেন আজব? পূর্ণা এগিয়ে এসে বলল, নাকানি চুবানি খেয়ে একটু রিফ্রেশমেন্ট তোর দরকার ছিল। তোরা আর কথা বলবি না। বলেই হনহনিয়ে চলে আসলো। পূর্ণা মৌমিতা আর মাহিকে বিদায় দিয়ে অবনীর পিছু ছুটল। হঠাৎ কারো সাথে ধাক্কা লাগায় চমকে উঠে অবনী। রাগে কটমট করে বলল, চোখে দেখেন না? গায়ের ওপর এসে পড়েন, যত সব। কথাগুলো বলেই ভেজা জামাটা ছাড়তে লাগলো। চোখে মুখে বিন্দু পানির ফোঁটা। ভেজা চুলে অদ্ভুত স্নিগ্ধ লাগছো অবনীকে। আয়াস এক পলকে তাকিয়ে আছে। অবনী আবার চেঁচিয়ে বলল, এই আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? এভাবে সামনে দাঁড়িয়ে আছেন কেন? ততক্ষণে তুনা চলে এসেছে। তাকিয়ে দেখলো আয়াসের সাথে চেঁচাচ্ছে অবনী। তুনা এসে অবনীকে ঠান্ডা করলো। অতঃপর আয়াস হেসে বলল, সুন্দরীদের কাছে বকা শুনতেও মিষ্টি লাগে। অবনী তোয়াক্কা না করে বলল, এই যে মিস্টার, মেয়ে পটাতে দেখি বেশ এক্সপার্ট। আয়াস মৃদু হেসে বলল, ব্যাপারটা এমন না। আচ্ছা যাই হোক, কাজের কথায় আসা যাক। অদ্রিকে কিভাবে খুঁজে বের করবেন কিছু ভেবেছেন? অবনী শান্ত গলায় বলল, হ্যাঁ ভেবেছি। আজ বিকেলে নদীর পাড়ে চলে আসবেন, তখন বলবো। আচ্ছা চলি এবার। আয়াস চলে যেতেই তুর্না এসে বলল, এই অবনী, একটা জিনিস খেয়াল করেছিস? কি বিষয়? আয়াস মেয়েদের কতটা সম্মান করে। চোখে চোখ রেখে কখনো কথা বলতে দেখি না। বাহিরের সৌন্দর্য দেখে একটা মানুষকে বিচার বিবেচনা করা উচিত। উফ বাবা, এত সিরিয়াস হচ্ছিস কেন? কারণ আয়াসকে নিয়ে তুই একটু বেশি পজিটিভ। হ্যাঁ কারণ। কি কারণ? এই রে, তাড়াতাড়ি বাড়ি চল, ফুফি বাবা অনেকগুলো ফোন দিয়েছে। এমনি গ্রামের অবস্থা ভালো না। এতটা সময় বাহিরে থাকা উচিত হচ্ছে না, দ্রুত চল। দুজন বাড়ির উদ্দেশ্য রওনা দিল। ইলোরা বেগমের শরীরটা দুর্বল হয়ে পড়েছে। আজ 7 দিন হয় তার মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্বল গলায় তুনাকে ডাকলেন, হ্যাঁ ফুফি বলো। আমার অদ্রিকে আমার বুকে ফিরিয়ে দে না মা। ফুফি তুমি শান্ত হও, আমরা ঠিক অদ্রিকে খুঁজে পাবো। অবনী কিছু খাবার টুনাকে দিয়ে পাঠালো মায়ের ঘরে। টুনা নিজ হাতে খাইয়ে দিয়ে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিল। অবনী গভীর ভাবনায় মগ্ন। অবনী স্লান হেসে আদুরে গলায় ডাকল, অদ্রি বোন আমার, কি করছিস? অদ্রি চুপ করে রইল, কোনো উত্তর দিল না। আবারও ডাকলাম আমি, এই অদ্রি, যা তো গিয়ে দেখ মা উঠেছে কিনা।
কপাল কুঁচকে ফোন স্ক্রুল করছে অদ্রি। আমার কথায় বেশ বিরক্ত হচ্ছে। মুখে বিরক্তর ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তবুও আমি আবার ডাকলাম, অদ্রি। বিরক্ত কণ্ঠে অদ্রি উত্তর দিল, সমস্যা কি তোমার আপু? দেখছো না কি করছি? তোমার সামনেই তো বসে আছি। তবুও এতবার করে ডাকছো কেন? কথার উত্তর নিচ্ছি না, বুঝতে পারছো না? আমি রীতিমত হা করে অদ্রিকে দেখছি। আচমকা মেয়েটার এত পরিবর্তন। কি এমন হয়েছে অদ্রির? দিন দিন কেন আমার থেকে দূরে চলে যাচ্ছে আমার বোনটা? আমি আর কথা বাড়াইনি। অদ্রি থেকে আরো একবার বলল, আজই বাবাকে বলবো আমাকে আলাদা একটা রুম দিতে। আমি এখন যথেষ্ট বড় হয়েছি। নিজস্ব একটা রুম থাকা চাই আমার। এরই মাঝে দরজায় কলিং বেলের শব্দ শুনতে পেলাম। আমি উঠে দাঁড়ালাম। দরজা খুলে দেখি বাবা এসেছে। বাবা এসে ফ্রেশ হয়ে বিশ্রাম নিচ্ছেন, ততক্ষণে আমি খাবার রেডি করলাম। মায়ের হয়তো শরীর আজ বড্ড বেশি ক্লান্ত, তাই আর ঘুম থেকে জেগে তুলিনি। খাবার খেতে খেতে বাবা বললেন, এই অবনীতর মাকে খাওয়ার জন্য ডাকলি না? আমি চাপা স্বরে বললাম, বাবা মায়ের হয়তো শরীরটা আজ ক্লান্ত, তাই আর ঘুমটা নষ্ট করিনি। আচ্ছা, তোর মুখটা এত মলিন দেখাচ্ছে কেন মা? আমি মৃদু হেসে বললাম, কই কি বলো বাবা? বাবা, একটা কথা ছিল। হ্যাঁ মা, বল। কথাটা কিভাবে শুরু করব বুঝে উঠতে পারছিলাম। মনে মনে আওড়াচ্ছিলাম। একবার ভাবছি কোন প্রসঙ্গটা আগে বলবো। কিরে মা, দ্বিধা করছিস কেন? আমাকে মন খুলে বল মা। মাথা নিচু করে মিহি গলায় বললাম, আচ্ছা বাবা, মা সবসময় আমার সাথে দুর্ব্যবহার করে কেন? আমি কি তোমাদের আপন মেয়ে না? আকস্মিক আমার এমন ধরনের কথায় ইসলাল উদ্দিন সাহেব কেসে উঠলেন। বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন বাবা। আমার নিজেকে এবার আরো বেশি ছোট লাগছে। এমন বোকা প্রশ্ন কেমন করে করলাম আমি? ছি, বাবা কি ভাবছে? লজ্জায় দৌড়ে পালাতে ইচ্ছে করছে। খাওয়া শেষে বাবা বললেন, শোন মা, তোর মায়ের খুব ইচ্ছে ছিল তার প্রথম সন্তান পুত্র সন্তান হবে। যখন তোর মা হুমায়রা জানতে পারলো সে মা হবে, সবসময় শুধু একটাই কথা তার মুখে, আমার ছেলে হবে। ছেলেকে নিয়ে কত শত কল্পনা ছিল তার। কিন্তু ছেলে নয় হয়ে তোর জন্ম হলো। যখন জ্ঞান ফেরার পর তোর মা জানতে পারে মেয়ে হয়েছে, সে মেনে নিতে পারেনি। খুব কেঁদেছে। সন্তান তো ছেলে হোক আর মেয়ে নিজেরই তো সন্তান। কিন্তু তোর মায়ের এই মনোভাব আজও বুঝে উঠতে পারিনি আমি মা। আমার ধারণা হয়তো এই জন্য তোর সাথে সব সময় দুর্ব্যবহার করে, তোকে বেশি শাসন করে। কিন্তু বাবা, এমনি এমনি তো মায়ের এমন মনোভাব হতে পারে না, তুমি বলো। তা অবশ্য ঠিক বলেছিস। কিন্তু কেন এই ধরনের মনোভাব আমি জানি না রে মা। আমি একটা নিঃশ্বাস ফেললাম। মিথ্যা একটা যুক্তি দিয়ে সান্ত্বনা দিলে বাবা। আমার মুখে এক চিলতে হাসি ফুটাতে। বোধহয় বাবারা এমনি হয়। বাবা উঠে চলে গেলেন। আমি জানালার পাশ ঘেঁষে দাঁড়িয়ে নিস্তব্ধ আধার রাত দেখছি। শততারার মেলা আকাশ জুড়ে। আর কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। যেভাবেই হোক এর উত্তর আমার বের করতে হবে। ডায়েরিটা এগিয়ে আয়েশের হাতে দিল অবনী। তুনা কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, ডায়েরি দিয়ে কি হবে? অবনী স্লান গলায় বলল, আমাদের গ্রামের পুরনো বাড়ি আর জঙ্গল গুলোর একটা লিস্ট করব। অদিকে এই জায়গায় খুঁজে বেড়াম। আমার মন বলছে আমাদের গ্রামের এই জায়গাগুলোয় অদিকে পাওয়া যাবে। আয়েশ, আপনি একটা লিস্ট করুন। অতঃপর আয়েশ গ্রামের যত পুরনো বাড়ি, জমিদার বাড়ি, জঙ্গলে একে একে সবকিছুর লিস্ট করে ফেলল। এবার তাদের মিশন অদিকে খুঁজে বের করা।
ইলোরা বেগম দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন অদ্রির চিন্তায়। ইসলার উদ্দিনও ভেঙে পড়েছেন অনেকটা। আজকাল স্কুলে গিয়ে শিক্ষকতা করাতে মন চায় না। এক মেয়ের বিয়ে ভেঙেছে আর একজনকে পাওয়া যাচ্ছে না। গ্রামের মানুষের কটাক্ষ করে নানা কথা শুনতে শুনতে ক্লান্ত তিনি। অবনী আর ওর টুনা বাহিরে বের হয়েছে। উঠানে আসতেই দেখলো বাবা বসে আছে। অবনী এগিয়ে গিয়ে বলল, বাবা আমরা একটু বাহিরে যাচ্ছি, তুমি চিন্তা করো না। ইসলার উদ্দিন অশুভরা নয়নে তাকালেন। ক্ষান্ত হয়ে বললেন, সাবধানে যাস মা, আমার অদ্রিটাকে আমার বুকে ফিরিয়ে দে। বাবার এমন কথায় অবনীরও খুব কষ্ট হচ্ছে। চোখের কর্নিশে থাকা পানি মুছে উঠে দাঁড়ালো অবনী। বাহিরে আসতেই দেখলো আয়াস দাঁড়িয়ে আছে। অবনী লাল কালো মিশ্রিত কুর্তি পরেছে, লম্বা চুলগুলো বেনুনি করা। আয়াস চোখ শুধু অজান্তেই অবনীর দিকে যায়। অবনী এক পলক চেয়ে থেকে ততটা গুরুত্ব না দিয়ে বলে উঠল, চলুন এবার তাহলে আমাদের চালু করা যাক। আয়াস মাথা নেড়ে সম্মতি দিল। পূর্ণা আও চোখে বারবার আয়াসকে দেখছে। বিষয়টা অবনীর দৃষ্টিগোচর হয়নি। হাঁটতে হাঁটতে পুরনো একটা ভিটাবাড়ির কাছে এসে দাঁড়ায় ওরা তিনজন। একদম নির্জন জায়গাটা, থমথমে পরিবেশ, গা শিউরে উঠা পরিবেশ একদম। ওরা তিনজন পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে বেড়াল। একটু সামনে এগিয়ে যেতেই চোখে পড়ল বীভৎস ক্ষতবিক্ষত কিছু লাশ, যা দেখে অবনী আঁতকে উঠে, ভয় চিৎকার করে উঠে। আয়েশের হাত শক্ত করে আঁকড়ে ধরে। আয়েশ মুচকি হাসি দিয়ে আগলে নেয়। পূর্ণা এগিয়ে আসে অবনীর কাছে, দ্রুত পানি বের করে দেয়। ক্লান্ত হাতে তুর্নার থেকে পানির বোতল নিয়ে পানি খেল অবনী। এখনো ভয়ে তটস্থ হয়ে আছে, গা ঘামছে। মাথায় শুধু ওদিকে নিয়ে একের পর এক ভয় হানা দিচ্ছে। বাবা আন্ডারস্কোর মা শুকিয়ে গেছে, মা অসুস্থ হয়ে পড়েছে। ওদিকে কি করে খুঁজে বের করব আমি? কিছু হবে না তো ওর? নানা বলেই আরো একবার চিৎকার করে উঠে অবনী। টুনা আর আয়াস অবনীর এমন অবস্থা দেখে বলল, অবনী আজ বাড়ি চল, তুই অসুস্থ হয়ে পড়বি। এই শরীরে কি করে অদিকে খুঁজে বের করবি? অবনী শান্ত হয়, দৃষ্টি তার স্থির। তারপর কিছু একটা ভেবে বলে, আজই সব জায়গায় খুঁজবো আমি অদ্রিকে, নয়তো বড্ড দেরি হয়ে যাবে। আমাকে সামলানোর জন্য তো তোরা আছিস। এরপর ওরা জঙ্গলের পথে হাঁটা দিল। ঝোপঝাড় গাছপালায় ভরপুর। মনে তো ভয় কাজ করছেই। টুনা আর অবনী একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছে। অবনীর তীক্ষ্ণ দৃষ্টি, কর্ণপাত ও খাড়া, খুব সাবধানের সাথে জঙ্গলের পাশ দিয়ে হাঁটছে। আয়াস ওদের পিছু পিছু হাঁটছে। একটু এগিয়ে যেতেই দেখলো জঙ্গলের রাস্তায় আরো একটা লাশ পড়ে আছে। ভয় পুরো গা শিউরে উঠল অবনী আর টুর্নার। টুর্না মিনমিনিয়ে গলায় বলল, অবনী বোন আমি আর পারবো না, চল বাড়ি চল। সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাতের আধারে রিস্ক চায় না। টুর্না কথাটা একদম ফেলে দেওয়ার মতো নয়। অবনী ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভাবল, তারপর উড়না দিয়ে কপালের গাম মুছে নিল। এরপর বলল, আজ আর খুঁজব না, অন্য কোনো দিন। চল বাড়ি যাই। আয়াস এগিয়ে আসলো, দৃষ্টি তার নিচু। কখনোই দৃষ্টিতে দৃষ্টি রেখে কথা বলে না আয়াস। সন্তর্পণে বলল, কোনো সমস্যা হয়েছে আমাকে বলুন, আমি দে আপনাদের সাহায্য এর জন্য সব সময় আছি। অবনী বিরস গলায় বলল, কোনো সমস্যা হয়নি, অন্ধকার হয়ে আসছে, তাই আজ বাড়ি ফিরতে যাচ্ছি। অদিকে শুধু ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। 3 দিন স্বাস্থ্যরও অবনতি হচ্ছে। অচেনা মাস্ক পরিহিত লোকটি হাসছে।
শয়তানি হাসি দিয়ে বলল, এত সহজেই তোমাকে ছাড়ছি না, তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারব। এত দ্রুত ছেড়ে দিলে যে হিসাব মিলবে না। কথাগুলো বলে বেরিয়ে চলে আসলো। আসার সময় বলে আসলো নজরদারি আরো দ্বিগুণ করতে। সকাল 8টা বাজে তখন। মাতব্বর মিয়া চেয়ারম্যান সাহেবের বাড়ির উদ্দেশ্য হাঁটা দিলেন। কিছু পথ এগিয়ে আসতেই কেমন একটা ভোটকা গন্ধ নাকে ভেসে আসলো। এদিক সেদিকে তাকিয়ে দেখতেই নদীর পাশে একটা লাশ ভেসে উঠতে দেখল। চিৎকার করে উঠল মাতব্বর মিয়া। গ্রামবাসী সকলেই জড়ো হলো। নাক মুখ খিচে সবাই দাঁড়িয়ে আছে, সেখানে উপস্থিত ছিল খ্যাপটে পাগলটাও। হেউ হেউ শব্দ করে উঠল পাগলটা। মাতব্বর মিয়া দৌড়ে চেয়ারম্যানের কাছে ছুটে আসলো। আতঙ্কিত হয়ে বলল, হুজুর, এবার কোনো একটা ব্যবস্থা কইরা ফেলান, অবস্থা সুবিধার লাগতাছে না। চেয়ারম্যান সাহেব বিরক্ত হলেন। কপাল কুঁচকে বললেন, তুমি চুপ থাকো মাতব্বর মিয়া, এত ভয় পেলে ঘরে গিয়ে বসে থাকো, শেষটা তো আমি দেখেই ছাড়ব, তোমার খেলা শেষ। আয়াস কথাটা শুনে পিছনে ফিরে তাকায় আয়াস। পিছু ফিরে অবনীকে দেখে চমকে উঠে কাপা গলায় বলে, তত তুমি এখানে কেন? খুব অবাক হলেন। কথাটা বলে এগিয়ে আসতে নেয় অবনী। আয়াস বিচলিত গলায় বলে, কাছে আসবেন না, দূরে সরুন, নয়তো আমি আপনার বোনকে মেরে ফেলবো একদম। অবনী হো ফা করে হেসে উঠে। আয়াস হতবিহ্বল হয়ে পড়ে। তার লোকদের দ্রুত ইশারা করে অদ্রিকে সরিয়ে ফেলার জন্য। ততক্ষণে অবনীর হাত পিছন থেকে ধরে নেয় আয়াস। আয়াসের লোকজন অদ্রিকে নিয়ে পালাতে গেলেই কেউ একজন ওদের ধরে ফেলে। অবনীর মুখে হাসি ফোটে। আয়াস সেদিকে পাত্তা না দিয়ে বলল, আরে খ্যাপাটে পাগল, তুই এখানে, তুই কি করবি আমার? বলেই হোহা করে উঠে উসখুস চুল আর দাড়ি মোচ খুলে দাঁড়ায় সেই খ্যাপাটে পাগল। চোখ ছানাবর করে তাকিয়ে আছে আয়াস। থতমত গলায় বলল, তার মানে তুই পাগল না? না, তোর এই পাপের বিনাশের জন্যই আমি এসেছি। আমি ইন্সপেক্টর আহনাফ। অবনীকে ধাক্কা দিয়ে ফেলে অদ্রিকে নিয়ে পালিয়ে যেতে নেয় আয়াস, তখনই ধরে ফেলে ওদের ইন্সপেক্টর আহনাফ আর তার দলের লোকেরা। ততক্ষণে পুরো খবরটা গ্রামে জানাজানি হয়ে গেছে। সব লোক এসে জড়ো হয়েছে পুরনো ঝোপঝাড়ে ঘেরা জঙ্গলের ভেতরের জমিদার বাড়িটাই। অবনীর বাবা ইসলাল উদ্দিন, মামা জুনায়েদ হোসেন আর টুনাও চলে এসেছে। অবনী দ্রুত গিয়ে অদ্রিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। পাশে কিছু ইনজেকশন পড়ে থাকতে দেখে বুঝতে পারল নিশ্চয় অদ্রিকে রোজ ঘুমের ইনজেকশন দিয়েছে। অদ্রির তখনও অবচেতন। ইসলাল উদ্দিন সাহেব সজোরে চড় দিলেন আয়াসের গালে। রুদ্ধ গলায় বললেন, এই ছেলে, এতদিন এত ভালো মানুষের মুখোশ পরে কেন এসেছিলে আমাদের বিপদে সাহায্য করতে? আমাদের বিপদের কারণ তো তুমি নিজেই। আয়াস হাসতে হাসতে বলল, ভালো মানুষের মুখোশ তো তবে আপনিও পরে আছেন আঙ্কেল। এমন কথায় থতমত খেয়ে যায় অবনীর বাবা। কি সব বলছো তুমি? গ্রামের সকল লোক এগিয়ে আসে আয়াসকে মারার জন্য। কেউ ইটপাটকেল জুতা নিক্ষেপও করেছে। একের পর এক খুন তাইলে এই সন্ত্রাসী করছে। ইন্সপেক্টর আহনাফ সকলকে থামতে বললেন। অবনী এসে আয়াসকে জিজ্ঞেস করল, আমাদের সাথে কিসের শত্রুতা তোমার? এই গ্রামবাসীর ওপরই বা কিসের শত্রুতা? আয়াস শান্ত চক্ষু চেয়ারম্যানের দিকে তাকালো। চেয়ারম্যান সাহেব হঠাৎ হতমত খেয়ে গেলেন। সবাই উৎসুক দৃষ্টি নিক্ষেপ করছে। এই ছেলে, আমার দিকে তাকায় আছো কেন তুমি? বহু বছরের পাপের হিসাব এবার আপনাকে চুকতে হবে। কথাটা শুনে ঘেমে নিয়ে একাকার চেয়ারম্যান সাহেব। মাতব্বর সাহেব পিছন দিয়ে চলে যেতে নিলে ইন্সপেক্টর আহনাফের দল তাকে ধরে ফেলে। আয়াসের চোখ রক্তবর্ণ ধারণ করেছে।
চেয়ারম্যান সাহেব ক্ষীণ গলায় বললেন, তুমি কে বাবা? কিসব কইতাছ এগুলা বাবা? মনে পড়ে আপনার আপনার জমিতে যে চাষারা জমি বর্গা দিয়ে জমি চাষ করত, সেখানে আব্দুল মতিন নামের এক কৃষক ছিল। মনে পড়ে তার কথা। তিনি থতমত গলায় বললেন, ও তো তুমি মতিনের ছেলে। কেমন আছো বাবা? এত তোষামত না করলেও চলবো চেয়ারম্যান সাহেব। অবনী এগিয়ে এসে বলল, তবে আমার আর কি করেছি আপনার? কেন আমার বোনকে আটকে রেখে এত কষ্ট দিয়েছেন? মামা তুনা, তোমরা অদ্রিকে নিয়ে দ্রুত হসপিটালে যাও। এখনো অবচেতন। দীর্ঘদিন ঘুমের ইঞ্জেকশন দিয়েছে অদ্রিকে। তুনা আর মামা অদ্রিকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে গেল। আয়াস দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো, মতিন মিয়া আমার বাবা। এই চেয়ারম্যানেরই জমিতে চাষ করত। 3,000 টাকা দিত, তা দিয়ে চলে যেত আমাদের। আপনারা সবাই জানেন আমার বাবা মারা গেছে, তাই না? উপস্থিত বাকি কৃষকরা সকলেই বলে উঠল, মতিন মিয়া খুব ভালা মানুষ আছিল। হঠাৎ কইরা এক ঝড়ের রাতে মইরা গেছি শুনছি। ভালা মানুষ দুনিয়ায় বেশি দিন থাকে না, সবই আল্লাহর ইচ্ছা। আয়াস জোরে হাসল। সবাই উৎসুক দৃষ্টিতে চেয়ে রইল। রইস হয়ে আয়াস বলল, আমার বাবা মারা যায়নি, খুন করা হয়েছিল আমার বাবাকে। এত বছর পর আজ এই কথা শুনে সকলে থমকে যায়। অবনী ফিচেল গলায় বলল, এর সাথে আমাদের কি সম্পর্ক? কেন আমার বোনের সাথে এমন করলেন? ইন্সপেক্টর আহনাফ অবনীকে থামিয়ে দিলেন। রুর গলায় বললেন, ওনাকে সবটুকু বলতে দাও অবনী। আয়েশ আবারও বলল, আপনাদের এই চেয়ারম্যান কৃষকদের জমি বর্গা দিয়ে টাকা উপার্জনের বন্দোবস্ত করে দিয়ে যতটা সকলের কাছে মহান হয়ে আছেন, কিন্তু আপনারা কি জানেন, তার আরো একটা ব্যবসা আছে। বহু বছরের পুরনো ব্যবসা। চেয়ারম্যান সাহেব থরথর করে কাঁপছে। মাতব্বর মিয়া ফিসফিস গলায় বলল, কইছিলাম হুজুর আপনারে কিছু একটা করেন। এখন কি কইরা বাঁচবেন? মিস অবনী, আপনার মন পড়ে কি? আপনার বোন অদিকে খোঁজার সময় একটা পুরনো বাড়ির সামনে লাশায় লাশ দেখেছিলেন। হ্যাঁ, মনে আছে আমার। আগে আপনাদের গায়ে হুটহাট করে মানুষ গুম হয়ে যেত, সেটা কি মনে পড়ে? থানা ডায়েরি করেও বিশেষ লাভ হয়নি। হ্যাঁ, কিন্তু এই চেয়ারম্যান সাহেবই এগুলো করাতেন। আর সেসব মানুষকে দিনের পর দিন একটা ঘরে বন্দি রাখতেন, বীভৎসভাবে যন্ত্রণা দিয়ে মেরে ফেলতেন। তারপর কিডনি, চোখ আরো তরতাজা অঙ্গ প্রত্যঙ্গ চালান করে কোটি টাকা হাতিয়ে নিতেন। বিভিন্ন হাসপাতালে অনেক রোগীদের ডোনেশন লাগে, এটাকেই তিনি হাতিয়ার করেছেন। আর এই ব্যাপারটাই আমার বাবা মতিন মিয়া জেনে ফেলেছিল। সেজন্যই তিনি পরিকল্পিত খুন করেন আমার বাবাকে। তখন থেকেই উপস্থিত সবার মাঝেই থমথম ভাব বিরাজমান। ইন্সপেক্টর আহনাফ এসে বলল, মিস্টার আয়াশ, আপনার সব কথা বলা শেষ। এবার তবে প্রস্তুত হন। শুরু করেছি মাত্র, শেষ হয়নি। শুধু আমি যাব কেন ইন্সপেক্টর? বহু বছর ধরে যারা পাপ কাজ করে চলেছে তাদের শাস্তি হবে না? ইন্সপেক্টর আহনাফ থেমে বললেন, সবার পাপের শাস্তি হবে। আমি এসেছি পাপ বিনাশ করতে। তাহলে পুরোটা শুনুন। গ্রামের কয়েকজন লোক বলছে, এই পোলা তুমি সত্য কথা কয়তাছ। আমাগো চেয়ারম্যান সাহেবে দেখলাম আজীবন সবার জন্য কাজ করতে, এই গ্রামের লাইগা কাজ করতে। আর আজ তুমি ওনার বিরুদ্ধে এত বড় কথা কইতাছ। তোমার কি কোনো পূর্বশত্রুতা আছে? আয়েশের কিছুটা রাগ হলো। পরক্ষণেই নিজেকে ধাতস্থ করল। শান্ত ভঙ্গিতে ভাবল, বেটা শয়তান চেয়ারম্যান গ্রামবাসীর প্রতি উদার মনের মানুষ হিসেবে জায়গা করে নিয়েছে।
সত্যিটা এত সহজে সবাই সত্যিটা বিশ্বাস করতে চাইবে না। আয়াস রয়সয় বলল, কখনোই মানুষকে তার বাহ্যিক রূপ দেখে বিবেচনা করা ঠিক নয়। অবনী সামনে এসে বলল, আপনার মুখে এত নীতিকথা মানায় না মিস্টার আয়াস। আমার বোনকে কেন আটকে রেখেছিলেন? জবাব চাই আমার। আমার বোনের যদি কিছু হয় আপনাকে আমি নিজ হাতে শেষ করব। রাগে ফুঁসতে ফুঁসতে কথাগুলো বলল অবনী। ইন্সপেক্টর আহনাফ এসে অবনীকে শান্ত হতে বলল। অবনীর বাবা ইসলাল উদ্দিন আর তুর্না দুজন মিলে অবনীকে বুঝিয়ে শান্ত করল। আয়াস বলা শুরু করলো, সেদিন গভীর রাত ছিল। মায়ের হঠাৎ করে রাতে ভীষণ পেটে ব্যথা শুরু হয়। বাসায় কোনো ওষুধ ছিল না। বাবার হাতে টাকাও নাই। বাবা ছুটে যায় চেয়ারম্যানের আছে কিছু টাকা ধার চাইতে। দারোয়ান শুরুতে ঢুকতে দেয়নি, বাবা অনেক অনুনয় করার পর ঢুকতে দেয়। আর বাবা চেয়ারম্যান সাহেবকে খুঁজতে খুঁজতে বাড়ির পেছনটায় আলো জ্বলতে দেখে সেখান যায়। আর তখনই চেয়ারম্যান সাহেব সাথে ওই মাতব্বর মিয়া আর সবার চোখে সম্মানিত শিক্ষক ইসলাল উদ্দিন অবনীর বাবা তাদের কুকর্তিগুলো নিজ চোখে দেখে ফেলে। আর সেদিন দৌড়ে বাবা ছুটে আসে। অনেক করে তাদের বলে কোনোদিন কাউকে বলবে না, কিন্তু তারা শুনেনি আমার বাবার আকুতি মিনতি। বাবাকে গাড়ি চাপা দিয়ে এমনভাবে হত্যা করে যেটা দেখে মনে হয়েছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবা। সেদিন রাতে প্রচন্ড জ্বর ব্যথায় কাতরাতে কাতরাতে আমার মাও মারা যায়। তখন আমার বয়স মাত্র 10 কি 12 বছর হবে। বড় হবার পর আমার একটাই লক্ষ্য ছিল, আমার বাবার হত্যাকারীদের চরম শাস্তি দিব, নিজ হাতে শেষ করব। পেপো। অবনী হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। অস্ফুটে স্বরে বলল, বাবা তো তুমিও? অবনীর বাবা চোখে মুখে তীব্র অস্বস্তি। শঙ্কিত গলায় বলল, মারে আমায় তুই ভুল বুঝিস না। আমি পরিস্থিতির শিকার ছিলাম। চেয়ারম্যান আমাকে বাধ্য করেছিল তার সাথে থাকতে। কেন বাবা, কি করেছো? কেন বাধ্য করেছে তোমায়? কিছু জিনিস অজানায় থাকুক মা। অদ্রিকে হাসপাতালে নিয়ে গেছে। ওর খেয়াল রাখিস। তোর মায়েরও খেয়াল রাখিস। পাপ যখন করেছি তার শাস্তি তো পেতে হবে। গ্রামবাসী এক একজন কটাক্ষ আর ধিক্কার জানিয়ে কথা বলছে। ইসলাল উদ্দিনের চোখ বেয়ে পানি পড়ছে। তার পাপের শাস্তি এটাই হয়তো প্রাপ্য ছিল। পাপের শাস্তি একদিন না একদিন পেতে হয়। ইন্সপেক্টর আহনাফ এসে ইসলাল উদ্দিন, চেয়ারম্যান সাহেব, মাতব্বর মিয়া এবং তাদের সাথে থাকা সকল অন্যায়কারীদের অ্যারেস্ট করে গাড়িতে তোলা হয়। আয়াসকে অ্যারেস্ট করার সময় অবনীর সামনে গিয়ে দাঁড়ালো আয়াস। আপনার বোনকে কিডন্যাপ করা, আমার জন্য আপনার বিয়েটা ভেঙে গেছে। সবকিছুর জন্য ক্ষমা করবেন আমায়। আপনার বাবার পাপের শাস্তি দিতে চেয়েছিলাম একটু। আর গ্রামে একের পর এক খুন করে আতঙ্ক ছড়িয়েছি তাদের মনে আমি। আচ্ছা, আমাকে আপনার সন্দেহ হলো কেন? অবনী হালকা হেসে বলল, আপনি সব সময় চোখ নিচু করে কথা বলতেন। কখনো চোখে চোখ পড়তেই সরিয়ে নিতেন। আর আপনার চোখে মুখে একটা ভয় কাজ করতো, সেটা আমি খেয়াল করেছি। তখন থেকেই আপনাকে সন্দেহ হতো। তারপর অদ্রির লিখে যাওয়া চিঠি আর আপনার মনে পড়ে। আপনাকে দিয়ে জঙ্গল পুরাতন বাড়ির এগুলো একটা ছক করিয়েছিলাম। হাতের লেখা হুবহু মিলে যায়, সন্দেহ আরো তীব্র হয় আমার সেদিন। সন্দেহ থেকেই ইন্সপেক্টর আহনাফের সাথে সব বিষয়গুলো আলোচনা করি। আমি সব বিষয়গুলো বলি। তিনি পর্যালোচনা করে ছদ্মবেশে গ্রামে আসে। খ্যাপাটে পাগলের রূপে আসে, যাতে কেউ গুণকরেও সন্দেহ না করে। আয়াস হাসল, ছোট করে বলল, ইউর আর ব্রিলিয়ান্ট ম্যাডাম। অবনী হালকা হাসল। ইন্সপেক্টর আহনাফ এগিয়ে আসলো, বলল, আয়াস চলুন এবার। এতগুলো খুন করা আপনারও অপরাধ হয়েছে। আইনের সহায়তা নেওয়া উচিত ছিল আপনার।
হাহা, এই দেশে আইন আছে, টাকার আছে, আইনও শূন্য। যাই হোক, কথা বাড়াতে চাই না, চলুন। যেতে যেতে আয়াস একবার পিছনে তাকালো, হালকা হেসে বলল, মিস অবনী এক্ষুনি। আয়াসও প্রেমে পড়েছিল ভীষণভাবে, তার স্বপ্নচারিতার প্রেমে। জানেন কে সেই স্বপ্নচারিতা? আপনি অবনী, আপনি সেই। খুনিরাও প্রেমে পড়তে জানে, কিন্তু খুনিদের কেউ ভালোবাসে না। কথাগুলো বলতে বলতে অন্ধকারে মিলিয়ে গেল আয়াস। অবনী নির্বাক তাকিয়ে রইল। পাশ ফিরে দেখল টুনা কাঁদছে। অবনী ব্যস্ত হয়ে পড়ল। কি হয়েছে তোর, কাঁদছিস কেন? টুনা অবনীকে জড়িয়ে ধরে শক্ত করে, মিনমিনিয়ে গলায় বলে, ভালোবাসি আমি আয়াসকে। অবনী স্লান গলায় বলল, সেটা আমি আগেই বুঝেছিলাম, এবার কষ্টে দগ্ধ হও। দীর্ঘদিন অদ্রিকে হাসপাতালে অবজারভেশনে রাখার পর এখন অনেকটাই সুস্থ সে। অদ্রির মা ও মেয়েকে পেয়ে খুব খুশি, তবে স্বামীর জন্য তার মন পুড়ে। তার স্বামী এমন কিছু করবে সে কখনো কল্পনা করেনি। আজও অপেক্ষায় থাকে সে কবে তার স্বামী ফিরে আসবে। অবনীর প্রতি ঘৃণা আজও তার বিদ্যমান। পরন্ত বিকেল, নদীর পার বসে আছে অবনী আর আহনাফ। আহনাফের কাঁধে মাথা রেখে বসে আছে, হাতে হাত রেখে বলল, আমাদের নির্মল পরিতৃপ্ত ভালোবাসার আজ 3 বছর। তোমার সাথে থাকতে চাই আজীবন, প্রতিটা সুখের অনুভূতি হতে চাই। আহনাফ অবনীকে জড়িয়ে নিয়ে বলল, আমার সবটুকু ভালোবাসা শুধুই তোমাকেই নিয়ে। আমার সুখের অনুভূতির নাম অবনী। তুনাও আজ খুশি, আয়াস জেল থেকে ছাড়া পেয়েছে। তুনা এত বছর এই দিনটির জন্যই অপেক্ষা করেছে। আজ তুনা ও আয়াসের ভালোবাসা ও পূর্ণতা পেল। সকল পাপের বিনাশ হলো, সমাপ্ত।